কথাকে খুঁজতে খুঁজতে অবশেষে একটা ঝিনুকের দোকানে কথা দেখা মিলল। দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন কিনছে, আর তার ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি একটা হাসি। কিন্তু এই হাসিও এই মুহূর্তে ইভানকে কাবু করতে পারবে না। তার মাথাটা এই মুহূর্তে প্রচণ্ড গরম। ঝিনুকের দোকানেই যখন আসাচ্ছিল, কাউকে নিয়ে আসতো, অন্তত কাউকে বলে যেত। ইভান কথার কাছে গিয়ে চিৎকার করে, এই তোমার সমস্যা কি? কাউকে কিছু না বলে এখানে কেন এসেছিলে? জানো, আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। অবশ্য তোমার তাতে কি, যখন যা খুশি তাই তো করবে। এখানে কি তোমার যে কাউকে না জানিয়ে আসতে হবে? কথা তাকিয়ে দেখে চারপাশের লোকজন ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। ভীষণ অস্বস্তি লাগছে তার, অভিমানও হচ্ছে খুব। ইভান ওকে এতগুলো মানুষের সামনে এমনভাবে বলতে পারলো? ওর জন্যই তো কাউকে না বলে এখানে এসেছে। ওর খুব কান্না পাচ্ছে। কথা ইভানের হাতের মুঠোয় কিছু একটা দিয়ে হনহন করেই চলে গেল। ইভান হাতের মুঠো খুলে দেখে একটা শামুক, যার উপর লেখা ইভান প্লাস কথা। শামুকটা দেখে ইভানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনের মধ্যে বয়ে গেল একরাশ প্রশান্তির হাওয়া। কিন্তু এদিকে কথা তো রেগে বোম হয়ে আছে। ইভান আসার সময় কতবার কথাকে ডেকেছে, সে কোনো পাত্তাই দেয়নি। উল্টো এমনভাবে চলে এসেছে যেন তার আশেপাশে কারো অস্তিত্বই নেই। কক্সবাজারে যে কদিন ছিল, কথার ইভানের সাথে কথাই বলেনি। আর ইভান সে কথার রাগ ভাঙানোর মতো কোনো সুযোগই পায়নি। যখনই সে কথা দেখা পেয়েছে, হয় কথার সাথে তার বান্ধবীরা ছিল, না হয় কবির ছিল। কক্সবাজার থেকে ফিরে একদিন কথার স্কুল বন্ধ ছিল, তাই সেই দিন আর কথার সাথে ইভানের দেখা হয়নি। কথা প্রতিদিনই স্কুলে একা একাই আসা যাওয়া করে। এদিকে ওর কোনো বান্ধবীদের বাসাও নেই, আর কবিরের সকালে তাড়াতাড়ি প্রাইভেট থাকে, আর কলেজেও কথা ছুটির আগেই ছুটি হয়, তাই কথা প্রতিদিন একাই যাওয়া আসা করে। আর ইভান কথার সাথে দেখা করার জন্যই প্রতিদিন এই সুযোগটাই কাজে লাগায়। আজও কথার জন্য দাঁড়িয়ে আছে ইভান। তারপর আবার কথার রাগ ভাঙাতে হবে। কথা আসতে ইভান বলছে, কথা যেন শুনেও না শোনার ভান ধরে চলে যাচ্ছিল। ইভান পিছন থেকে কথার হাত টেনে ধরল। এ কি, আপনি আমার হাত কেন ধরেছেন? হাত ছাড়ুন বলছি। ইভান হাতটা ছেড়ে দিয়ে বলছে, সরি, কিন্তু তুমি আমার সাথে কোনো কথা কেন শুনতে চাইছো না? ওই দিন তোমাকে না দেখে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম এই বুঝি আমি তোমায় হারিয়ে ফেলেছি। কত কুচিন্তা মাথায় হানা দিচ্ছিল, কত জায়গায় তোমাকে খুঁজেছি, কোথাও পাইনি। তোমাকে দেখতে পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই তো ওইরকম ব্যবহার করে ফেলেছি। সরি সরি, এই দেখো আমি কান ধরেছি, আর অমন করব না, প্রমিস, বলে মাঝ রাস্তায় কান ধরে দাঁড়িয়ে গেল। ইভানকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে কথা মিটিমিটি হাসছে। রাস্তা থেকে যারা যাচ্ছে তারাও ইভানকে দেখে মিটিমিটি হাসছে। এখনও তুমি আমার সাথে কথা বলবে না? দেখো, রাস্তার মানুষও আমাকে দেখে হাসছে। হ্যাঁ, এখন খুব মান সম্মানে লাগছে, তাই না? সেদিন যখন আমার দিকেও মানুষ কেমন করে অদ্ভুতভাবে তাকিয়েছিল, তখন আমারও খুব খারাপ লাগছিল। সরি বললাম তো, এবারের মতো মাফ করে দাও, আর হবে না। আগে কান ধরে উঠবস করেন। ইভান অসহায়ের মতো মুখ করে বলছে, কান তো ধরেছি, এখন উঠবসও করতে হবে? কান ধরে উঠবস না করলে আর কোনো কথাই নেই আপনার সাথে। হে না না, এখনই কান ধরে উঠবস করছি। 1 2 3 4 5, কথা একটা মুচকি হাসি দিয়ে বলছে, হয়েছে হয়েছে, আর লাগবে না, থ্যাঙ্কস। আচ্ছা, আমার সেই চিঠিটার উত্তর তো দিলে না? চিঠির কথা মনে পড়তে কথা কাছুমাছু করতে শুরু করলো। আসলেও কী উত্তর দিবে? ওর তো চিঠিটা পড়াই হয়নি। চিঠিটা দেওয়ার পর ইভানের উপর রাগের আগে চিঠিটার কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। উত্তরটা কালকে দেই, আজকে দেরি হয়ে গেছে, স্কুলে ক্লাস শুরু হয়ে যাবে বলে এক প্রকার পালিয়ে গেল। আরে শুনে তো যাও, তোমার জন্য গিফট এনেছিলাম। কে শুনে আর কার কথা? কথা যেভাবে কেটে পড়েছে তাতে এতক্ষণে স্কুলে পৌঁছেও গেছে। স্কুল থেকে বাড়ি ফিরে কথা দরজা আটকে ব্যাগ থেকে চিঠিটা বের করে পড়া শুরু করলো। প্রিয় কথুরানী, আমি তোমাকে ভালোবাসি। আমি আগেই বলেছি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তাহলে কেন আমাকে এত অপেক্ষা করাচ্ছ? প্লিজ তোমার উত্তরটা আমাকে জানিয়ে দাও না। সামনে আমার ইচ্ছে পরীক্ষা, এমনি পড়ালেখা করি না। এখন যদি তুমি হ্যাঁ বলো, তাহলে আমি ভালো করে পড়াশোনা করব। আর যদি না বলো, তাহলে কিন্তু পড়ালেখা ছেড়ে দিব। তুমি অবশ্যই চাইবে না তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাক। তাই দ্রুত হ্যাঁ বলে দিও, ঠিক আছে? তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। ইতি, ইভান। এমন চিঠি পড়ে কথা হাসবে নাকি কাঁদবে বুঝতেই পারছে না। এটা তো রীতিমতো হুমকি। কথার ইভানকে ভালো লাগে, ঠিক আছে,
কিন্তু কথা এখনই কোনো সম্পর্কে জড়াতে ইচ্ছুক নয়। ওর খুব ভয় লাগে, বয়সটা খুবই অল্প। ওর বাবা বারবার বলেছে শুধুমাত্র পড়ালেখার দিকে ফোকাস করতে, অন্য কোনো দিকে যেন মন না যায়। ও সেভাবেই ছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে জড়ো হওয়ার মতো ইভান এসে ওর সবটা উলট পালট করে দিল। কি উত্তর দিবে ও ইভানকে? যদি না বলে দেয় তাহলে ইভান তো আরও বকে যাবে, আর যদি হ্যাঁ বলে দেয় তাহলে ওর বাবা ভাই জানতে পারলে আর আস্ত রাখবে না তাকে। কিশোরী বয়সটা মনে হয় এমনই, যে কোনো সিদ্ধান্ত নিতে খুব ভয় পায়, মনের মধ্যে সবসময় দোটানা কাজ করে। ওরা বড়দের মতো হুটহাট যে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আর সম্পর্ক বিষয়ক তো নয়ই, বিশেষ করে মেয়েরা। এই সময়টা ওদের শিরায় শিরায় ভয় দৌড় করে। চিন্তায় চিন্তায় কান্না পাচ্ছে কথার। এই হলো কথার আরেকটা বদ অভ্যাস, বেশি টেনশন হলেই কান্না পায়। ওই দিন রাতে কথার আর কোনো ঘুম হলো না। সারা রাত ভেবেছে ইভানকে কি উত্তর দিবে। পরের দিন সকালবেলা ইভান দাঁড়িয়ে আছে কথার উত্তরের আশায়, হাতে একটা ব্যাগ। কথাকে দূর থেকে আসতে দেখেই হাসি মুখে ইভান এগিয়ে গেল কথার কাছে। ইভান ব্যাগটা কথার দিকে এগিয়ে দিয়ে বলছে, এই তোমার জন্য গিফট, কক্সবাজার থেকে তোমার জন্য এনেছিলাম। কাল তুমি তাড়াতাড়ি চলে যাওয়ায় আর দিতে পারিনি। সরি, আমি এটা নিতে পারবো না। কথার কথা শুনে ইভানের মুখটা একটুখানি হয়ে গেছে। কেন? না, আসলে এটা নিয়ে আমি রাখবো কোথায়? কেউ দেখে ফেললে সন্দেহ করবে। আগেরবার চকলেট দিয়েছিলেন, খেয়ে ফেলেছিলাম। এটা তো আর খেয়ে ফেলা যাবে না, ঘরে রাখতে হবে। তার থেকে বরং আপনার কাছে রাখুন, আমি পরে নিয়ে নেব। এবার নিজের মাথার পিছনে চুলকিয়ে বলছে, তা আমার চিঠির উত্তরটা তো দিলে না? কথা অনেকক্ষণ আমতা আমতা করে বলছে, দেখুন, সম্ভব না। আমি এই মুহূর্তে কোনো সম্পর্কে যেতে প্রস্তুত নই। মানে কি কথা? তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? আপনাকে ফিরিয়ে দেওয়া দুঃসাহস আমার নেই। আমি নিজে ফিরে যাচ্ছি। দেখবেন আপনি আমার থেকেও সুন্দর আর অনেক ভালো একটা মেয়ে পাবেন। আমি তোমার থেকেও সুন্দর আর অনেক ভালো একটা মেয়ে চাই না, আমি তোমাকেই চাই। কথা আপনি কেন বুঝতে পারছেন না? এটা হয় না। আপনার আর আমার বয়স খুবই কম। বাবা জানতে পারলে আমাকে আস্ত রাখবে না। তার উপর আপনারা কোটিপতি আর আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। ভালোই তো বড়দের মতো ডায়ালগ দিতে শিখেছ। সিনেমা দেখে শিখে সেইগুলো এখানে এসে যাচ্ছ, তাই না? দেখুন, আপনি কেন বুঝতে চাইছেন না আমার কথা? না না না, আমি কিছু বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই, শুধুই তোমাকে। আমার যা বলার আমি তা বলে দিয়েছি। এখন আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি চাই। বলে চলে গেল। স্কুল ছুটি হয়েছে কথার। ইভান সে সকাল থেকে এখনও রাস্তায় দাঁড়িয়ে আছে। কথাকে আসতে দেখে ইভান এগিয়ে কথার কাছে গেল, কিন্তু কথা সে ইভানকে দেখেও না দেখার বান ধরে হেঁটে যাচ্ছে। আমার কথাটা তো শোনো, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। কথা কোনো কথাই বলছে না। ওকে, তুমি আমার সাথে কথা বলবে না আর আমার ভালোবাসাও মেনে নেবে না, এই তো? ঠিক আছে। আজ যদি তুমি আমার ভালোবাসা মেনে না নাও তাহলে আমি এখানে এই ব্লেড দিয়ে হাত কেটে সুইসাইড করব। কথা পিছন ফিরে দেখে ইভান ব্লেড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কিশোরী বয়সে একটা বহুল প্রচলিত বিষয় হলো হাত কাটা। এরা প্রেম পাওয়ার জন্য হাত কাটে, প্রেমিকার রাগ ভাঙানোর জন্য হাত কাটে, প্রেমিকাকে খুশি করার জন্য হাত কাটে। আর অদ্ভুত বিষয় হলো মেয়েরাও এই হাত কাটাকাটি দেখে গলে যায়। সব প্রেমিক বা প্রেমিকারাই কিশোরী বয়সে একবার হলেও হাত পা কেটেছে। এটা যেন ওই সময়ের প্রেমের বাধ্যতামূলক কাজ। ইভানের হাতে ব্লেড দেখে কথার খুব ভয় লাগছে। ইভান কি আবার সত্যি সুইসাইড করবে নাকি? ভয়ে গলা শুকিয়ে আসছে কথার। কথা দৌড়ে এসে ইভানের হাতটা ধরে ফেলল। কী করছিলেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? আগে বলো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করেছো? ওসব কথা পরে হবে, আগে ব্লেডটা আমাকে দিন। না, দেব না। আগে আমার ভালোবাসা তুমি গ্রহণ করো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। আপনাকে এত বোঝানোর পরেও আপনি কেন বুঝতে চাইছেন না? আমি কিছু বুঝিও নি আর আমি বুঝতেও চাই না। আমার শুধু তোমাকে চাই। আমার ভালোবাসা গ্রহণ করো, না হয় আমি হাত কাটলাম। বলে ব্লেডটা আবারও হাতের কাছে নিতেই, আচ্ছা ঠিক আছে, আমি আপনার ভালোবাসা গ্রহণ করলাম। কথার ভালোবাসা গ্রহণের কথা শুনে ইভানের ঠোঁটে বিস্তৃত একটা হাসি ফুটে উঠল। কথা ওর ভালোবাসা গ্রহণ করেছে, এর থেকে খুশির এই মুহূর্তে ওর কাছে আর কি হতে পারে? ইভান হাসি হাসি মুখ করে বলছে, তাহলে আই লাভ ইউ বলো। কথা লজ্জায় মাথা নুইয়ে, আমি পারবো না। তাহলে আমি হাত কাটলাম কিন্তু। এই কেন ভয় দেখাচ্ছেন? আমার ওটা বলতে লজ্জা করছে। ভয় না,
আই লাভ ইউ না বললে সত্যি আমি কিন্তু হাতই কাটবো। কথা একবার ইভানের হাসি মুখের দিকে তাকিয়ে আর একবার ব্লেডটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলে দিল আই লাভ ইউ। ইভান একটা লাফ দিয়ে ব্লেডটা ফেলে দিয়ে বলছে আই লাভ ইউ টু। শুরু হয়ে গেল কথার ইভানের দুষ্টু মিষ্টি প্রেম। মায়ের মোবাইল থেকে লুকিয়ে কথা বলা, রোজ কথা স্কুলে যাওয়ার সময় ইভান রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আবার আসার সময়ও থাকতো। এই প্রেমে ছিল না কোনো অশ্লীলতা। আজকাল প্রেমের মতো মিনিটে মিনিটে কেউ কাউকে জড়িয়ে ধরেনি, মিনিটে মিনিটে চুমো খাওনি, সারা রাত বা ঘন্টার পর ঘন্টা কেউ কারোর সাথে কথাও বলেনি। কিন্তু দুইজনের প্রতি দুইজনের টানেরও কোনো অভাব ছিল না। একজন আরেকজনকে না দেখে একটা দিনও থাকতে পারতো না। একদিন হঠাৎ কথা স্কুল আসেনি, মায়ের ফোন থেকে লুকিয়ে কলও করেনি। চিনতে চিনতে ইভেন পাগল প্রায়। সারা রাত না ঘুমিয়ে সকাল হতে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে রইল। হয়তো আজ কথা আসবে। কথা ঠিকই এসেছে। কথাকে দূর থেকে দেখে ইভান দৌড়ে কথার কাছে গেল। তুমি কাল স্কুল আসোনি কেন? কথা নাক টেনে টেনে বলছে আমার জ্বর ছিল। একবার জানাতে তো পারতে। জানো আমি কতটা টেনশনে ছিলাম। যাক, যা হওয়ার হয়েছে। এখন দেখি তো জ্বর কি এখনও আছে? বলে কথার কপালে হাত রাখল। রিলেশনের পর ইভানের এই প্রথম স্পর্শ। রিলেশনে জড়ানোর আগে দুইবার শুধু ইভান কথার হাত ধরেছিল, তাও পরে আবার সরি বলেছে। নিজের কপালে ইভানের স্পর্শ পেয়ে লজ্জায় কথা দুই গাল লাল হয়ে গেছে, নাকটাও লাল হয়ে গেছে। এই কথা, তুমি কি বেশি অসুস্থ? তোমার কি জ্বরের সাথে অ্যালার্জি উঠেছে? কথা অবাক চোখে তাকিয়ে বলছে কই না তো। তাহলে তোমার নাক আর গাল লাল হয়ে গেছে কেন? নিশ্চয়ই তোমার অ্যালার্জি উঠেছে। চলো ডাক্তারের কাছে চলো। ইভানের কথা শুনে কথা ফেল ফেল করে ইভানের দিকে তাকালো। এই লোকটা কি কিচ্ছু বোঝে না? এতটা অবুঝ। প্রেম করতে তো ঠিকই পারে। তুমি আমাদেরকে ওভাবে বোকার মতো কেন তাকিয়ে আসো? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনি না কিচ্ছু বুঝেন না। আমি যাই, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আজকে স্কুল যেতে হবে না। এমনি কাল তোমার সাথে দেখা হয়নি। কাল তোমার চিন্তায় চিন্তায় আমার অবস্থা পাগল পাগল হয়ে গিয়েছিল। আজও যদি দেখা না হতো তাহলে শিওর আমাকে পাবনা পাঠানো লাগতো। স্কুলে যাব না তো কোথায় যাব? চলো আমার সাথে। না না, আমি কোথাও যাব না। যদি বাবা জানতে পারে আমি স্কুল ফাঁকি দিয়েছি তাহলে বাবা আমাকে মেরেই ফেলবে। আরে কিচ্ছু হবে না, এসো তো আমার সাথে। আমার খুব ভয় করছে। ভয় পেও না, আমি আসি তো। ইভান কথাকে নিয়ে একটা বড় পুরনো বটগাছের নিচে গিয়ে গেল। আশেপাশে কেউ নেই, কেমন একটা নিস্তব্ধ। আমরা কোথায় এসেছি? আমার না কেমন যেন ভয় ভয় লাগছে। ভয় পেও না তো, এখানে বসো। বটগাছের নিচে গাছ দেখিয়ে বলছে। ইভান কথাকে নিয়ে বটগাছের নিচে বসে পড়ল। দুজন পাশাপাশি বসলেও দুজনের মাঝখানে বেশ কিছুটা দূরত্ব রয়েছে। কথা, আমি তোমাকে ভালোবাসি। হঠাৎই ইভানের মুখে ভালোবাসি কথাটা শুনে মনটা প্রশান্তিতে ভরে গেল। এতক্ষণ যে ভয় লাগাটা কাজ করছিল সবটা যেন ওই একটা কথা ভালোবাসিতেই উধাও হয়ে গেল। হঠাৎ করে কথার এমন নিস্তব্ধতা, ইভানের সঙ্গ, পুরনো বটগাছটা ভালো লাগতে শুরু করেছে। কথা চুপ করে সবটা অনুভব করছে। উত্তর দিলে না যে। কথা লজ্জায় মাথা নুইয়ে বলছে আমিও আপনাকে ভালোবাসি। ভালোবাসো ঠিক আছে, কিন্তু আপনি কি? তুমি করে বলো। এই যে আমি তোমাকে সব সময় তুমি তুমি করে বলি। আমি পারবো না, আমার লজ্জা করে। আচ্ছা, আমি তোমাকে জোর করব না। আস্তে আস্তে লজ্জা সরিয়ে তুমি করে বলো। আমি তোমার তুমির অপেক্ষায় থাকব। ইভান এতক্ষণ কথা বলছে আর দু তিনটা দুর্বা গাছ তুলে কী যেন করছিল। কথা বিষয়টা লক্ষ্য করে। কি করছেন গাছ দিয়ে? অপেক্ষা করো, একটু পরে দেখতে পাবে। একটু পর? একটু দাঁড়াও না। কেন? দাঁড়াও না। কথা দাঁড়ানোর সাথে সাথে ইভান কথার সাথে হাঁটু গেড়ে বসে পড়ল। পকেট থেকে দুর্বা গাছ দিয়ে বানানো একটা রিং বের করলো। কথার রিংটা দেখে চোখ বড় বড় করে ইভানের দিকে তাকালো। কথার মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগার ঢেউ বয়ে যাচ্ছে। আসলে সঠিক মানুষটাকে লাখ লাখ কোটি কোটি টাকা গিফট দিয়েও খুশি করতে হয় না। তারা সাধারণ একটা গিফটে আকাশ ছোঁয়া খুশি হয়। ইভানের দুর্বাকাশ দিয়ে তৈরি রিংটাও ঠিক তেমন। কথার এই মুহূর্তে মনে হচ্ছে এটাই যেন পৃথিবীর শ্রেষ্ঠ গিফট। এর থেকে ভালো কোনো গিফট আর হতেই পারে না। ইভান হাঁটু গেড়ে বসে। উইল ইউ ম্যারি মি কথুরানী? কথা চোখের কোণে পানি চিকচিক করছে। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। থেমে যাক না এই মুহূর্তটা। কথার জীবনে এটাই বুঝি শ্রেষ্ঠ একটা মুহূর্ত। কিছু বলছো না যে?
আমিও আপনাকে বিয়েই করব। রিংটা পরিয়ে দিন। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে কথা। ইভান খুশি মনে কথার রিং ফিঙ্গারে রিংটা পরিয়ে দিল। এঙ্গেজমেন্টটা তাহলে হয়ে গেল, এখন শুধু বিয়ে করা বাকি। দেখতে দেখতে কেটে গেল অনেকটা দিন। ইভানের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। ইভানের পরীক্ষা বেশ ভালোই হয়েছে, কারণ কথা আগেই বলে দিয়েছিল পরীক্ষার রেজাল্ট খারাপ হলে কথা ওর সাথে আর কথাই বলবে না। তাই তো ভয়ে ভয়ে হলেও বই পড়েছে ইভান। কথাও নবম থেকে দশম শ্রেণীতে উঠেছে, পড়ালেখার চাপ বেড়েছে। ইদানিং ইভানের সাথে কথার তেমন দেখাই হচ্ছে না। কথা যখন প্রাইভেটে যায় ইভান তখন ঘুম থেকেই উঠতে পারে না। আবার বেশিরভাগ সময় কবির কথাকে স্কুলে দিয়ে আসে, আবার নিয়েও আসে। পরীক্ষার পর কবিরও তো অবসর সময় পার করছে, তাই কথার সাথে দেখা হলেও কথা হয় না। বিষয়টা নিয়ে প্রায় সব সময় ইভানের মেজাজটা বিগড়ে থাকে। ও কিছুতেই শান্তি পায় না। তাই আজ ফোনে যখন কিছুক্ষণের জন্য কথা হয়েছিল তখনই বলে রেখেছে আজ যেন কথার সাথে কবির কিছুতেই না আসে। কথা অনেক চেষ্টার পর কবিরকে রেখে আসতে সক্ষম হয়েছে। কথা রাস্তায় আসতেই চলো আমার সাথে। কোথায় যাব? এত প্রশ্ন করো না তো, এমনি মাথা গরম আছে। কতদিন তোমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারি না বলো তো। তুমি কি ছোট যে তোমাকে কেউ চুরি করে নিয়ে যাবে? এতদিন তো একা একাই স্কুলে গিয়েছ, আবার এসেছ, তাহলে এখন কেন প্রতিদিন ওই কবির তোমাকে স্কুলে দিয়ে আসতে হবে, আবার নিয়েও আসতে হবে? চুরি হওয়ার ভয় আছে তো? একজন রোজ দাঁড়িয়ে থাকে আমাকে চুরি করে নিয়ে যাওয়ার জন্য। ইভান অবাক হয়ে বলছে, কি? কার এত বড় সাহস আমার কথাকে চুরি করে নিয়ে যেতে চায়? একবার শুধু নামটা বলো, এখনই গিয়ে হাত পা ভেঙে দিয়ে আসবো। পারবেন না। কেন পারবো না? একবার তুমি শুধু নামটা বলো, যে ব্যক্তির নাম মাসুদ আল ইভান, আপনি কি পারবেন তার হাত পা ভাঙতে? ইভান ঠোঁট কামড়ে একটা হাসি দিয়ে বলছে, ইদানিং তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো কোথাও। দুষ্টর সাথে থাকলে তো দুষ্টই হব। কথার ইভান কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎই ওদের দুজনকে চোখে পড়ে মিজানের। ইভানের বাবা ইলিয়াস চৌধুরীর ডান হাত। ইভান আর কথাকে একসাথে দেখে সেও ওদের পিছু নেয়। ইভান কথাকে নিয়ে আবারও সে পুরনো বটগাছটার কাছেই যায়। অনেক দিন পর আসলাম, কিন্তু গাছটা ঠিক আগের মতোই আছে। যেমন তুমি আগের মতোই আছো। কোথায়? আমি তো আগে থেকেই অনেক পরিবর্তন হয়েছি। এই যে দেখুন, আগে থেকে একটু লম্বা হয়েছি, মোটা হয়েছি, নবম থেকে দশম শ্রেণীতে উঠেছি। কিন্তু আমাকে তো সে আগের মতোই আপনি করেই বলো। ইভানের কথা শুনে কথা লজ্জায় মাথা নুইয়ে হাত কসলাচ্ছে। তুমি করে বলতেই হবে? বলতেই তো হবে, কিন্তু আস্তে আস্তে বললেও হবে। এখনই বলতে হবে এমন জোর আমি তোমাকে করছি না। তুমি এত ভালো কেন? কথা বলছে। কি বললে? তুমি আমাকে তুমি করে বলেছ? আবার বলো তো। তুমি কিন্তু আমাকে লজ্জায় ফেলছ। এই প্রথম নিজের প্রেয়সীর মুখ থেকে তুমি শুনেছে ইভান। তার খুশি আর দেখে কে? এক লাফে ইভান দাঁড়িয়ে কথাকেও হাত ধরে টেনে দাঁড় করালো। কি করছোটা কি? পাগল হয়ে গেল? আমাকে একবার জড়িয়ে ধরবে? ইভানের সোজা সাপটা আবদার। যদিও রিলেশনের এতদিন এই প্রথম ইভান এমন কোনো আবদার করেছে কথার কাছে। কথা কি করবোই ভেবে পাচ্ছে না। লজ্জায় লাগছে ওর খুব। লজ্জায় গাল লাল হয়ে গেছে কথার। ইভান কথার অবস্থাটা বুঝতে পেরে, থাক থাক, তোমার সমস্যা হলে দরকার নাই, আমি কিছু মনে করিনি। কথা কোথা থেকে এত সাহস পেল কে জানে। হঠাৎ করেই ইভানকে জড়িয়ে ধরল। ইভানও হতভম্ব। প্রথমে বুঝতেই পারেনি এটা কি হলো। তারপর যখন বুঝতে পেরেছে সেও পরম আবেশে কথাকে নিজের সাথে জড়িয়ে নিল। ইভানের মনের মধ্যে যেন প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে। এই প্রথম তার প্রেয়সী তাকে জড়িয়ে ধরেছে। এদিকে কথার ইভানকে এই অবস্থায় দেখে আর দেরি না করে পকেট থেকে মোবাইল বের করে টুকুস করে কয়েকটা ছবি তুলে নিল মিজান। ইভান বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে বসে আছে ইলিয়াস চৌধুরী, পারভিন বেগম, সাথে মিজানও রয়েছে। দেখে মনে হচ্ছে গুরুতর কিছু একটা হয়েছে। তাতে ইভানের কি? এমন প্রায় সময় দেখে আসছে ইভান। সামনে ইলেকশন, তাই ইলিয়াস চৌধুরী প্রায় সময় সিরিয়াস মোডেই থাকে। ইভান আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। তুমি কোথায় গিয়েছিলে ইভান? বাবার কথা শুনে ইভান থমকে দাঁড়ালো। এই তো, আমি একটু বাহিরে গিয়েছিলাম। শুনলাম আজকাল নাকি প্রেম করছো। ইলিয়াস চৌধুরীর এবারের কথা শুনে ইভানের হার্ট অ্যাটাকের উপক্রম। ইভান এমনিতেই যতটা দুষ্টই হোক না কেন, আর 5টা ছেলে মেয়েদের মতো সেও বাবাকে ভীষণ ভয় পায়। বাবা এই বিষয়টা জানলো কিভাবে? গলা শুকিয়ে আসছে ইভানের। কি হলো? কথা বলছো না কেন তুমি? না বাবা, আসলে কি আসলে করছো? প্রেম করছো তুমি?
উত্তর দাও আমার কথার। হুম। ইলিয়াস চৌধুরী বলছেন, কি হুম? পারভিন, তুমি শুনেছ তোমার ছেলের কথা? তোমার ছেলে বড় হয়ে গেছে, সে এখন প্রেম করছে। আর কার সাথে প্রেম করছে? এই সামান্য ব্যাংক কর্মকর্তার মেয়ের সাথে। আমার একটা সম্মান আছে সমাজে। তুই আমার ছেলে হয়ে কিভাবে ওই সামান্য ব্যাংক কর্মকর্তার মেয়ের সাথে প্রেম করো? আমি ওকে ভালোবাসি বাবা। ইলিয়াস চৌধুরী ইভানের দিকে তেড়ে গিয়ে বলছে, ভালোবাসি? ভালোবাসা মানে কি তুমি বুঝো? বয়স কত তোমার? প্রেম ভালোবাসার বুঝো কি তুমি? সামনে ইলেকশন, ব্যাপারটা জানাজানি হলে কি হবে আমি ভাবতে পারছি না। পারভিন বেগম বলছেন, তুমি এমন করো না তো, ছোট মানুষ বুঝিনি, ভুল করে ফেলেছে একটা। ইভান তুই রুমে যা তো। পারভিন বেগমের কথা শুনে ইভান দৌড়ে রুমে চলে গেল। বাবার সামনে আর একদণ্ড দাঁড়াতে ইচ্ছে করছে না ওর। কিন্তু এরপর কি হবে? ইলিয়াস চৌধুরী খারাপ কিছু করবে না তো? রুমের মধ্যে বসে আকাশ পাতাল চিন্তা করছে ইভান। এমন সময় ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগম এসে রুমে হাজির। ইলিয়াস চৌধুরীকে দেখে ইভানের মনে নতুন করে আবারও ভয় ডানা মেলতে শুরু করেছে। ইলিয়াস চৌধুরী বলছে, দেখো ইভান, যা করার করেছ। বয়স অল্প, এই বয়সে এমন একটু একটু ভুল হয়েই যায়, কিন্তু যা করেছ এ পর্যন্তই সীমাবদ্ধ রাখো। আমি পারবো না বাবা, আমি কথাকে ভালোবাসি। এই কিসের ভালোবাসা? সামনে আমার ইলেকশন। তোমার এইসব কর্মের কথা জানাজানি হলে কি হবে তুমি ভাবতে পারছো? সমাজে আমার একটা রেপুটেশন আছে। আমি চাই না তোমার এই ছোটোখাটো ভুলের জন্য আমার রেপুটেশন খারাপ হোক। তুমি যাই বলো বাবা, আমি কথাকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে ছেড়ে দিলে আমি মরে যাব। এই দেখেছ পারভিন, তোমার ছেলে ফিল্মি ডায়ালগ দিচ্ছে আমাকে। দেখো বাবা, এখন তোমার আবেগের বয়স। তুই যেটাকে ভালোবাসা বলছিস এটা ভালোবাসা নয়, এটা মোহ। হোক না মোহ, আস্তে আস্তে এই মোহ থেকেই একদিন ভালোবাসায় রূপান্তরিত হবে। ততদিন আমরা একসাথেই থাকব। না ওর জীবনে কোনো পুরুষ আসবে, না আমার জীবনে কোনো নারী আসবে। ইলিয়াস চৌধুরী বলছে, বাহ, বেশ বড় বড় কথা বলতে শিখেছো তো। এসব কে শিখিয়েছে? ওই মিডল ক্লাস মেয়েটা? দেখো বাবা, আমার কথাকে নিয়ে একটাও বাজে কথা বলবে না তুমি। আমাকে নিয়ে যা বলার বলো, কথাকে নিয়ে কিছু বললে আমি কিন্তু সহ্য করব না। ইলিয়াস চৌধুরী ঠাস করে ইভানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইভান এক গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মুখে মুখে তর্ক করতে শিখেছ? আমি তোমাকে পড়াশোনা করাচ্ছি বেয়াদব বানাতে? পারভিন বেগম বলছে, কি করছেন? আমি ওর সাথে কথা বলবো। ছেলেটা বড় হয়েছে, ওর গায়ে এভাবে হাত তোলা ঠিক না বলে ইলিয়াস চৌধুরীকে হাত টেনে ধরে নিয়ে গেল। এবার কখনো বাবার মুখে মুখে তর্ক করেনি, এমনকি বাবার চোখের দিকে তাকিয়েও কখনো কোনো কথা বলেনি। এই প্রথম বাবার মুখের উপর কথা বলে ভিতরে ভিতরে কেমন যেন অপরাধ বোধ কাজ করছে। কিছুতেই শান্তি পাচ্ছে না। না, বাবার কাছে মাপ চাইতে হবে, না হয় আমি শান্তি পাবো না। আর কথার বিষয়টাও বাবাকে বুঝিয়ে বলতে হবে। বাবাকে বুঝিয়ে বললে বাবা অবশ্যই আমাকে বুঝবে। এইসব ভেবে ইলিয়াস চৌধুরীর রুমের দিকে পা বাড়ালো ইভান। রুমের সামনে যেতে ভিতর থেকে ইলিয়াস চৌধুরী আর পারভিন বেগমের কথোপকথন শুনে থমকে দাঁড়ালো ইভান। ইভানকে যত তাড়াতাড়ি সম্ভব বিদেশে পাঠিয়ে দিব। সামনে আমার ইলেকশন, ওকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আপনি কি বলছেন এসব? আমার একটা মাত্র ছেলে, তাছাড়া বিদেশে পাঠালে যদি হিতে বিপরীত হয়। ছেলেটা এমনি বড় নরম স্বভাবের। আমি তোমার কাছে কিছু জানতে চাইনি। এ বাড়িতে আমার সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত। কিছুদিনের মধ্যে ওকে বিদেশে পাঠিয়ে দিব। আর এই বয়সটা মোহের, বিদেশে গেলে ওই মেয়েটাকেও ভুলে যাবে। তবে এই কথা যেন কোনোভাবেই ইভানের কানে না যায়, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ইলিয়াস চৌধুরীর কথা শুনে ইভানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওকে বিদেশে পাঠিয়ে দেবে? তাহলে কথার কি হবে? ওকে কথার কাছ থেকে আলাদা করে দিবে ওর বাবা? কিন্তু ও তো কথাকে ছাড়া থাকতে পারবে না। না না, ও কিছুতেই বিদেশে যাবে না। তাহলে ওর কথা ওর কাছ থেকে হারিয়ে যাবে। ইভান যে কাজের জন্য এসেছিল সে কাজ অপূর্ণই রইল। দৌড়ে নিজের রুমে গিয়ে রাজীবের কাছে কল করলো। পরের দিন সকাল সকালে ইভান বেরিয়ে পড়ল। রাজীবকে দিয়ে কথার আর ইভানের জন্য নিবন্ধনে বয়স বাড়িয়েছে। ইভানের বাবা একজন নামকরা রাজনীতিবিদ হওয়ায় ইভানের এই কাজটা সহজেই হয়ে গেছে। তবুও কাজটা করতে করতে দুপুর হয়ে গিয়েছে। কাজ শেষ করে কথার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে ইভান। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ইভান, কথার তো কোনো দেখাই নেই। সকাল থেকে বিভিন্ন কাজে কিছু খাওয়াও হয়নি। তবে টেনশনে টেনশনে কেমন যেন খিদেটাও অনুভব হচ্ছে না। কথাকে আসতে দেখে সামনে এগিয়ে গেল ইভান। ইভানকে দেখেই কথা আটকে উঠল।
রিলেশনের এতদিন ইভানকে কখনো এই অবস্থায় দেখেনি কথা। চুলগুলো উস্কো খুস্কো, গত রাতে না ঘুমানোর কারণে চোখগুলো লাল লাল, চোখের নিচটা কালো হয়ে গেছে, মুখটাও চুপসে গেছে। কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? তুমি কি অসুস্থ? ইভান কথার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলছে, কিছু হয়নি আমার। পালিয়ে যাবে আমার সাথে? তুমি মজা করছো আমার সাথে, তাই না? আমাকে দেখে কি তোমার মজা মনে হচ্ছে? আমি সিরিয়াসলি বলছি, চলো না আমরা পালিয়ে যাই। কী সব বলছো? আমরা পালিয়ে কেন যাব? আমি পারবো না। দেখো কথা, আমার বাবা সবটা জেনে গেছেন। উনি আমাকে খুব তাড়াতাড়ি বিদেশে পাঠিয়ে দিবেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। প্লিজ আমার সাথে পালিয়ে চলো না। কথা, ইভানকে ভালোবাসি ঠিকই, কিন্তু পালিয়ে যাওয়ার মতো সাহস নেই। ও যেমন ইভানকে ভালোবাসে, তেমনি ওর পরিবারকেও ভালোবাসে, খুব ভালোবাসে। ওর পরিবারের মান সম্মান নষ্ট করেও কিছুতেই পালাতে পারবে না। দেখো, বলাটা যত সহজ, করাটা ঠিক ততটাই কঠিন। আমার সাথে আমার পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। আমি আমার পরিবারের মান সম্মান নষ্ট করে কিছুতেই পালাতে পারবো না তোমার সাথে। আমার সাথেও তো আমার পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। তবুও তো তোমাকে পাওয়ার জন্য আমি পালাতে পারলে তুমি কেন পারবে না? আপনি একজন ছেলে, আমি একজন মেয়ে। 2 দিন পর আপনার কথা কেউ মনে রাখবে না, কিন্তু আমার কথা ঠিকই মনে রাখবে। দেখো কথা, এভাবে চললে আমাদের আলাদা হয়ে যেতে হবে। বাবা আমাদেরকে আলাদা করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখুন, ভাগ্যে যা আছে তাই হবে। উনি নিশ্চয়ই আমাদের আলাদা করবে না। আমি এত কিছু জানি না। তুমি আমার সাথে পালাবে এবং আজ রাতেই পালাবে। কিন্তু কোনো কিন্তু নয়, আমার দিব্যি রইল। আজ যদি তুমি আমার সাথে না পালাও, তাহলে কাল সকালে উঠেই তোমার বাসার সামনে আমার মৃতদেহ দেখতে পাবে। কী বলছো এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমাকে হারানোর ভয়ে আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না কথা, কিছুতেই না। আজ রাতে রেডি হয়ে থেকো। কথা কিছু বলতে যাবে, কিন্তু কথাকে কিছু বলতে না দিয়ে ইমাম চলে গেল। রাত 1টা। কথা অস্থির হয়ে পুরো রুমে পায়চারি করছে। কি করবে না করবে কিছু ভেবে পাচ্ছে না কথা। পালানোর ব্যাপারে কিছুতেই ওর মন সায় দিচ্ছে না। কিন্তু ইভান যে ওকে দিব্যি দিয়েছে, সেই দিব্যির ভাঙার সাধ্য ওর নেই। দিব্যি ভাঙলে যদি সত্যি অমন কিছু হয়ে যায়, সেটা কখনোই কথা মানতে পারবে না। কিন্তু পালিয়ে যাওয়ার পর ওর পরিবারের কি হবে? ওর পরিবারের মান সম্মান কি হবে? এসব ভাবতে ভাবতে কথা জানালায় কেউ ডিল ছুঁড়ে মারল। অর্থাৎ ইভান এসে গেছে। কথা হাতের ব্যাগটা নিয়ে 1 পা সামনে এগোচ্ছে তো 2 পা পিছনে চলে যাচ্ছে। পালিয়ে যাওয়াটা কি ঠিক হবে? কথা ছোট্ট মস্তিষ্ক সিদ্ধান্তহীনতায় বকছে। কাউকে কিছু বলতেও পারছে না। এইসব ভাবনার মধ্যে আবারও জানালায় ইভান ডিল ছুঁড়ে মারল। এই ডিলের মানে এখনও আসছো না কেন? কথা হাতের ব্যাগটা নিয়ে ধীরে ধীরে বাড়ি থেকে বের হলো, যাতে কেউ টের না পায়। বাড়ির সামনেই বাইক নিয়ে দাঁড়িয়ে আছে ইভান। কথাকে আসতে দেখে ইভান বলছে, তাড়াতাড়ি বাইকে উঠো, দেরি হয়ে যাচ্ছে। বিষয়টা নিয়ে আর একটাবার ভেবে দেখলে হতো না? আমার না খুব ভয় করছে। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমার বাবাকে তুমি চেনো না, আমি খুব ভালো করে চিনি। তাড়াতাড়ি বাইকে ওঠো, রাজীব ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। কথা বাইকে উঠে বসতেই ইভান বাইক স্টার্ট দিল। কথাকে নিয়ে ইভান একটা কাজী অফিসের সামনে বাইক থামিয়ে হাত ধরে ভিতরে নিয়ে গেল। ভিতরে রাজীব আর কয়েকজন বন্ধুরা একজন কাজীকে জোর করে আটকে রেখেছে। কাজী সাহেব, দ্রুত বিয়ে শুরু করুন। কাজীও ভয়ে আর কিছু জিজ্ঞেস না করে দ্রুত বিয়ে পড়ানো শুরু করলো। না হয় এই ছেলেগুলো আবার কখন যে কি করে ফেলে। কাজী সাহেব বলুন, মা কবুল। কথা কোনো কথাই বলছে না, ওর চোখের কোণে পানি ছলছল করছে। কথা, তাড়াতাড়ি কবুল বলো, আমাদের আরও অনেক কাজ আছে। আমি পারবো না। আমি আমার বাবা মা বাইকে ছাড়া বিয়ে করতে পারবো না। আমার বিয়ে নিয়ে ওনাদের অনেক স্বপ্ন। আমি সবার স্বপ্ন ভেঙে দিয়ে এভাবে একা একা বিয়ে করতে পারবো না বলে কেঁদে উঠল। কেঁদো না কথা, একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখবে সবাই সবটা মেনে নেবে। তারপর আমরা আবারও ধুমধাম করে আবারও বিয়ে করব। তবুও আমি সবাইকে ছাড়া একা একা কবুল বলতে পারবো না। প্লিজ কথা, আমার কথাটা একটাবার চিন্তা করো। প্লিজ কবুল বলে দাও। কথা খানিকটা চুপ করে থেকে চোখ মুছে বলে দিল, কবুল কবুল কবুল। কবুল বলার সময় কথার গলাটা একটু জড়িয়ে যাচ্ছিল, তবুও কবুল বলেছে এই শান্তি। কথার কবুল বলা শুনে কাজী সাহেবও স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল।
তাকে অনেকক্ষণ ধরে আটকে রেখেছে এই ছেলেগুলো, এবার মনে হয় ছাড়া পাওয়া যাবে। বিয়ে সব ফর্মালিটিস পূরণ হতে হতে রাত প্রায় 3:30 বেজে গেছে। তবে কথার জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে নেওয়ার কারণে বিয়েতে তেমন কোনো সমস্যা হয়নি। রাজীব আর বাকি বন্ধুদের বিদায় জানিয়ে কথাকে নিয়ে ইভান রেল স্টেশনে চলে এসেছে। এত রাতে কোনো ট্রেন না থাকায় ট্রেন স্টেশনের বেঞ্চে বসে দুজন বাকি সময়টা কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ইভান। খুব ভোরের ট্রেনটা ধরে এখান থেকে দূরে কোথাও চলে যাবে, যেখানে ওরা দুজন মিলে ছোট্ট একটা সংসার পাতবে। সেই সংসারে ভালোবাসার কোনো অভাব থাকবে না, যেখানে ওদের চেনা জানা কেউ থাকবে না, কেউ ওদের আলাদা করতে পারবে না। যে সংসারে ওরা একে অপরের জন্য বাঁচবে, একে অপরকে ভালোবাসে বেঁচে থাকবে। রেল স্টেশনের বেঞ্চের উপর পাশাপাশি বসে আছে ইভানার কথা। আমার না খুব ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। ভোরের ট্রেনে আমরা অনেক দূরে চলে যাব, সেখানে আমাদের ছোট্ট একটা সংসার হবে, তারপর আমাদের ছোট্ট একটা বেবি হবে। বেবিকে নিয়ে আমরা ফিরে আসব। আমাদের বেবিকে দেখে দেখবে কেউ আর আমাদের না মেনে থাকতেই পারবে না। তখন তোমার পরিবার, আমার পরিবার, দুই পরিবারই আমাদেরকে মেনে নেবে। এত ভয়ের মধ্যেও বেবির কথা শুনে লজ্জায় গা লাল হয়ে গেছে। কথা মাথা নুইয়ে নিচের দিকে তাকিয়ে আছে। ইভান যে পালিয়েছে এরই মধ্যে বাড়িতে টের পেয়ে গেছে। পারভিন বেগম রোজ রাতে 2-3 বার ইভানের রুমে এসে দেখে যায় ছেলে ঠিকভাবে ঘুমিয়েছেন কিনা, ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা। একটা মাত্র ছেলে তো, তাই মনের মধ্যে খুঁতখুঁতানিটাও একটু বেশি। প্রতিদিনের মতো আজও পারভিন বেগম ইভানের রুমে গিয়েছিল, কিন্তু ইভানকে পায়নি। প্রথমবার ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেও রাত বাড়ার পরে যখন ইভান ফিরল না, তখন ব্যাপারটা ইলিয়াস চৌধুরীকে জানিয়েছে। ইলিয়াস চৌধুরী আগে থেকে এই ভয়টা পাচ্ছিল, তাই বিদেশে যাওয়ার ব্যাপারটা ছেলেকে জানাতে বারণ করেছিল। আজকালকার ছেলে মেয়ে তো প্রায় জায়গায় এমন ঘটনা ঘটে। ইলিয়াস চৌধুরী দলবল নিয়ে কথাদের বাড়িতে গেল। কথাদের বাড়িতে নক করতেই কথার বাবা কাদের সাহেব বেরিয়ে এলো। কাদের সাহেব বলছেন, আপনারা এত রাতে? আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে তো ওর রুমেই ঘুমাচ্ছে। আপনি দেখেছেন যে আপনার মেয়ে রুমে ঘুমাচ্ছে? আশ্চর্য, আমার মেয়ে এত রাতে কোথায় যাবে? তার রুমেই ঘুমাবে। এরই মধ্যে কবির হন্তদন্ত হয়ে দৌড়ে আসে। আব্বু, কথা রুমে নেই। কি? কোথায় গেল কথা? এখন একদম নাটক করবেন না। নিজের মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়ে এখন নাটক করছেন? আপনি কী সব বলছেন? আমার মেয়েকে আপনার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছি? আমার ছেলে আর আপনার মেয়ে পালিয়েছে, এখন বলবেন না যে আপনি এটাও জানেন না। কথার পালানোর কথা শুনে কাদের সাহেব দপ করে বসে পড়ল। কথা পালিয়েছে, এই কথা যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। কাদের সাহেব, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমার মেয়ে পালাতে যাবে কেন? আমার মেয়েকে আমি এমন শিক্ষা দেইনি যে সে রাতের আধারে পরিবারের মুখে চুনকালি মাখিয়ে একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবে। ও রিয়েলি? তো ডাকুন না আপনার মেয়েকে, দেখি কোথায় আপনার মেয়ে। কাদের সাহেব বলছেন, রিচিয়া যাও তো, কথাকে ডেকে নিয়ে আসো। আমি জানিও বাসাতেই আছে, হয়তো অন্য কোনো রুমে গিয়েছে। রিজিয়া বেগম আর কবির পুরো বাড়ি খুঁজে এসেছে, কথা কোথাও নেই। রিজিয়া বেগম শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদছে। কথা কোথাও নেই আব্বু। আর আর কি? কথার জামা কাপড়ও নেই। কথা নেই শুনে কাদের সাহেবের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। পায়ের তলার মাটি সরে গেছে। সে কখনো ভাবতেই পারেনি তার মেয়ে তার মুখে এভাবে চুনকালি মেখে পালিয়ে যাবে। দুই ছেলে মেয়েকে নিয়ে তার সব সময় সে অনেক গর্ব করত। আজ তার গর্ব ভেঙে দিয়ে মেয়েটা একটা ছেলের হাত ধরে পালিয়ে গেছে। ভাবতেই পারছে না কাদের সাহেব। রিজিয়া কী সব বলছে কবির? কথা নেই, কথা কোথায়? তারপর একটু থেমে রিজিয়া বেগমের দিকে তাকিয়ে আবারও বলল, তোমার মেয়ে তোমার নাকের ডগায় বসে এতদিন এসব করেছে, আর তুমি কিছুই টের পাওনি? তুমি কেমন মা? কবিরের দিকে তাকিয়ে বলছে, তোকে আমি সব সময় কথার খেয়াল রাখতে বলেছি, বারবার বলে দিয়েছি ওর বয়স কম, ও যেন কোনো খারাপ পথে পা না বাড়ায়, সেদিকে খেয়াল রাখতে। এইটুকু খেয়াল রাখতে পারিসনি বোনের? তোর বোন আজ আমার মুখে চুনকালি মেখে পালিয়ে গেছে, খুশি হয়েছিস তো এবার? ইলিয়াস চৌধুরী বলছে, আপনাদের এসব ফ্যামিলি ড্রামা বন্ধ করুন। এবার বলুন আমার ছেলে কোথায়? আপনি কেমন? হ্যাঁ, আপনার ছেলে কোথায় আমরা কিভাবে জানবো? আমার বোনও তো পালিয়েছে আপনার ছেলের সাথে, জানলে তো এতক্ষণে আমার বোনকে অবশ্যই নিয়ে আসতাম। ইলিয়াস চৌধুরী বলছেন, কি ভেবেছিস তোদের মতো ছোট লোকদের কাজ আমি বুঝি না? আমার একমাত্র ছেলেকে ফাঁসিয়ে
আমার সম্পত্তি হাতানোর চেষ্টা করছিস? আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দিব না। ভালোই ভালোই বল, আমার ছেলে কোথায়? আপনি মুখ সামলে কথা বলবেন। আপনারা যেমন কিছু জানেন না, তেমনি আমরাও কিছু জানি না। আর যদি জানতাম তাহলে আপনার ওই বদমাইশ ফাজিল ছেলের কাছ থেকে আমার বোনকে আমি দূরেই রাখতাম। আমার বোন না, আপনার ওই বদমাইশ ছেলে আমার ভোলাভালা বোনটাকে ফাঁসিয়েছে। কবিরের কথা শুনে ইলিয়াস চৌধুরী কবিরের দিকে তেড়ে গিয়ে বলছে, কি যত বড় মুখ নয় তত বড় কথা, ছোট লোকের বাচ্চা। বলে কবিরের কলারটা চেপে ধরল। পিছন থেকে মিজান ইলিয়াস চৌধুরীকে টেনে এনে, স্যার কী করছেন? সামনে ইলেকশন, যা করবেন ভেবে চিন্তে করবেন। এসব জানাজানি হলে ইলেকশনের উপর অনেক চাপ পড়বে। ইলিয়াস চৌধুরী বলছে, তাহলে তুমি কি বলতে চাইছো মিজান? আমি কি এই ছোট লোকগুলোকে ছেড়ে দিব আর ওদের মেয়েকে মেনে নেব? না স্যার, তা আবার কখন বললাম। আমাদের আগে ইভান আর ওই মেয়েটাকে ধরতে হবে। ওরা পালিয়েছে যখন অবশ্যই স্টেশনের দিকেই যাবে, দূরে কোথাও যাওয়ার জন্য। চলুন আমরা দুই দলে ভাগ হয়ে কিছু লোক বাস স্টেশনে যাই আর কিছু ট্রেন স্টেশনে যাই। সকালের আগে কোনো বাস বা ট্রেন নেই, আর এই এলাকা ছেড়ে যেতে হলে ওদের তো স্টেশনে ওদের যেতেই হবে। ইলিয়াস চৌধুরী বলছে, তুমি ঠিকই বলেছ মিজান। তারপর কবিরের দিকে তাকিয়ে বলছে, তোদের তো আমি পরে দেখে নেব। বলে চলে গেল। কবিরও কথাকে খোঁজার উদ্দেশ্যে ওনাদের সাথেই বেরিয়ে গেল। ইভানার কথা একটু ঘুমের মতো পড়ছিল। হঠাৎই আশেপাশে বেশ কিছু পায়ের শব্দ পেয়ে চোখ মিলে তাকিয়ে দেখে ওদের চারদিক থেকে অনেক মানুষ ঘিরে রয়েছে। সেই মানুষগুলোর মধ্যে ইলিয়াস চৌধুরী, মিজান আর কবিরও রয়েছে। ওদের আর কিছু বুঝতে বাকি রইল না, ওরা ধরা পড়ে গেছে। ইলিয়াস চৌধুরীকে দেখে ইভানার কথা ঘাবড়ে গেল। ইলিয়াস চৌধুরী এগিয়ে এসে ইভানের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। এ প্রথম তিনি ইভানের গায়ে হাত তুলেছে। এর আগে বকেছে অনেকবার, কিন্তু গায়ে কখনো হাত তোলেনি। একটা মাত্র ছেলে তার। বাবার প্রথম থাপ্পড়ে প্রথমেই ইভানের খারাপ লাগলেও নিজেকে সামলে নিয়েছে। বাবা তুমি এখানে? ইলিয়াস চৌধুরী বলছে, আশা করনি বুঝি? এমন একটা কাজ করার আগে আমার মান সম্মানের কথা একটা বারও তুমি ভাবলে না? যাই হোক, যা করার করেছো, এখন বাড়িতে চলো। এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না, আর আমাকে যদি যেতে হয় ওকেই নিয়ে যাব। ইভান বলছে, বউ মানে? তুমি বউ বউ কথাটার মানে বোঝো? আমি কথাকে বিয়ে করে নিয়েছি বাবা, তো হলো তো কথা আমার বউ। এখন আর চাইলেও কেউ আমার কাছ থেকে ওকে আলাদা করতে পারবে না। ইভান কথাকে বিয়ে করেছে। এটা শুনে ইলিয়াস চৌধুরীর রক্ত যেন টকবক করে পড়ছে। কিন্তু এই পাবলিক প্লেসে কিন্তু তিনি কোনো ঝামেলা চাইছেন না, তাহলে বিষয়টা তার ইলেকশনের মধ্যে প্রভাব ফেলবে। তাই তো তিনি আর কথা বাড়ালেন না। ইলিয়াস চৌধুরী বলছেন, মিজান ওকে নিয়ে চলো, বাড়ি গিয়ে ব্যাপারে কথা বলছি। এটা পাবলিক প্লেস, একটু পরে এখানে মানুষের আনাগোনা শুরু হবে, আর প্রায় সবাই আমাকে চিনে। ইলিয়াস চৌধুরীর নির্দেশ পেয়ে আরও কয়েকজন গিয়ে ইভানকে ধরে বেঁধে নিয়ে গেল। না, আমি কোথাও যাব না, কথাকে রেখে আমি কোথাও যাব না, ইভান চিৎকার করে বলছে। ইভান যতই চিৎকার করুক না কেন, ওর একটা কথাও ইলিয়াস চৌধুরীর কানে যাচ্ছে না। সে তার ছেলেকে নিয়ে এক বিন্দুও ভাবছে না। সে আপাতত তার সম্মান আর ইলেকশন নিয়েই ভাবছে। সে বেঁচে থাকতে মধ্যবিত্ত পরিবারের মেয়ে কথাকে কোনো দিনই নিজের ছেলের বউ হিসাবে মানবে না। এক পর্যায়ে দস্তাদস্তি করে হলেও ইলিয়াস চৌধুরী ইভানকে নিয়ে চলেই গেল। আর এই সব কিছু নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কথা। ওর এখন খুব ভয় লাগছে, ভয়ে থরথর করে কাঁপছে। বয়সটা ওর অল্প, সবে 15 বছর বয়স। তারই মধ্যে এত কিছু ছোট্ট মস্তিষ্ক যেন মেনে নিতে পারছে না। পালানোর সময় অনেক ভেবেছে, কিন্তু এভাবে যে ধরা পড়ে যাবে এই কথা একটা বারের জন্যও ভাবেনি। কিন্তু এই হাজারো ভয়ের মধ্যে একটা ভয় ওকে ঘিরে ধরেছে, সেটা হলো ইভানকে হারিয়ে ফেলার ভয়। ইভান এতদিন ওর প্রেমিক ছিল, কিন্তু এখন ওর স্বামী। ওর স্বামীকে এত সহজে হারিয়ে ফেলবে, খুব ভয় করছে ওর। সদ্য বিয়ে হওয়া কথা তার স্বামীকে এভাবে হারিয়ে ফেলল। সবাই চলে যাওয়ার পর কবির কথার কাছে যেতেই কথা কবিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কবিরের এতক্ষণ কথার উপর ভীষণ রাগ ছিল, কিন্তু কথাকে এভাবে কাঁদতে দেখে সে রাগটা নিমিষে উধাও হয়ে গেছে। কী করবে, ও যে ওর বোনকে বড্ড ভালোবাসে। বোনের চোখের পানি একদমই সে সহ্য করতে পারে না। ছোটবেলা থেকে কথা কোনো অন্যায় করলে সে অন্যায়ের দায় সবসময় নিজের কাঁধে নিয়ে কথাকে বাঁচিয়ে দিয়েছে, যাতে কেউ ওকে বকতে না পারে। কবির কথাকে নিয়ে বাড়ি চলে গেল। কথা দরজা দিয়ে ভেতরে ঢুকতে কাদের সাহেব তেড়ে আসলো কথার দিকে।
কবির গিয়ে কথার সামনে দাঁড়িয়ে কথাকে নিজের পিছনে আড়াল করে ফেলল। আর কত আড়াল করবি ওকে? তারপর কথাকে উদ্দেশ্য করে বলছে, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম রাতের অন্ধকারে একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে? এভাবে চলে যাওয়ার আগে তোর আমার কথা, তোর মায়ের কথা একটা বারের জন্য কি মনে পড়লো না? তুই কিভাবে পারলি আমাদের মুখে চুনকালি মারতে? আমি কিভাবে এই সমাজে মুখ দেখাবো? সবচেয়ে বড় কথা, তুই নিজে কিভাবে এই সমাজে মুখ দেখাবি? মারে, এই সমাজ যে বড্ড খারাপ, কিন্তু তুই বুঝলি না বলে কান্নায় ভেঙে পড়ল। বাবার কান্না দেখে কথার ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। জন্মের পর থেকে কথাই প্রথমবার বাবার কান্না দেখল। পুরুষরা নাকি কাঁদে না, এই যে ওর বাবা কাঁদছে তাও ওর করা ভুলের জন্য। কথা কিছুতেই ওর বাবার কান্না মেনে নিতে পারছে না, ওরও খুব কষ্ট হচ্ছে। কথা দৌড়ে গিয়ে ওর বাবার পায়ের কাছে বসে পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি ভুল করেছি বাবা, আমাকে যা খুশি শাস্তি দাও তোমরা, তবু তুমি এভাবে কেঁদো না বাবা, প্লিজ বাবা। কাদের সাহেব কথার মাথায় হাত রাখলো। যা মা, ঘরে যা, আমাকে একটু একা থাকতে দে, আমি একটু একা থাকতে চাই। রিজিয়া বেগম কথাকে নিয়ে রুমে চলে গেল। কথার পালানোর ব্যাপারটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। কথায় আছে না, খারাপ সংবাদ বাতাসের আগে পৌঁছায়। সকাল হতে না হতে বাড়ির আশেপাশের মহিলারা কথাদের বাড়িতে ভিড় জমাতে লাগলো। পাড়া প্রতিবেশীদের মধ্যে কথাকে নিয়ে কানাকানি শুরু হয়ে গেছে। এক রাত পর বাড়ি ফিরেছে বিদায় কেউ কেউ কথাকে নষ্ট অপবাদও দিল, কেউ কেউ রাস্তার মেয়ে উপাধি দিয়েছে। কেটে গেল কয়েকটি দিন, কিন্তু এই দিনগুলোর মধ্যে ইভান একবারও কথার খোঁজ নেয়নি, একবারও জানতে চায়নি কথা কেমন আছে, কি অবস্থায় আছে। প্রথম কথা বাড়ির বাইরে না বের হলেও এখন কাদের সাহেব বলে দিয়েছেন, যা করার করেছ, আমার মান সম্মান তো নষ্ট করেই দিয়েছ, এখন কি নিজের লেখাপড়াও বাদ দিতে চাও? তাই কথা সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে আবারও স্কুল যাবে। স্কুল যাওয়াটা আগের মতোই শুরু করেছে, কিন্তু ওর জীবনটা আর আগের মতো নেই। ক্লাসের কেউ ওর সাথে তেমন একটা কথা বলে না, সবাই ওকে এড়িয়ে চলে। ওর সব থেকে কাছের বান্ধবীও বলে দিয়েছে ও খারাপ মেয়ে, তাই তার পরিবার ওর থেকে দূরে থাকতে বলেছে। রাস্তা দিয়ে যখন যাওয়া আসা করে তখন রাস্তার লোকজন কেমন অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে থাকে। ওর ভিতরে ভীষণ অস্বস্তি হয়, কষ্ট হয় খুব, ইচ্ছে করে মরে যেতে, কিন্তু তাও পারছে না, শুধুমাত্র ওর পরিবারের কথা ভেবে। একবার পরিবারের কথা না ভেবে একটা অন্যায় করে ফেলেছে, আবারও ও চায় না ওর জন্য ওর পরিবার কোনো কষ্ট পাক। স্কুল শেষে কথা বাড়িতেই ফিরছে। রাস্তায় কতগুলো বখাটে ছেলে দাঁড়িয়ে আছে। আগেও এই ছেলেগুলোকে দেখেছে কথা, কিন্তু ওর সাথে কখনো খারাপ কোনো আচরণ করেনি, তাই কথা ওদের এড়িয়ে চলে যেতে নিলেই সবাই। বখাটেদের একজন সাইফুল এসে বলছে, কথার পথ আটকে দাঁড়ালো। কি গো সুন্দরী, যাও কই? সব কিছু কি ইভানকেই দিবে? আমাদেরকেও কিছু দাও। পথ ছাড়ুন আমাকে ছেড়ে দিন। যেতে তো দিব, আগে আমাদের কলিজাটা ঠান্ডা করে দিয়ে যাও, বলে একটা বিশ্রী হাসি দিল। সাইফুলের মুখে এমন বিশ্রী হাসি দেখে কথার শরীর রাগে রিডি করছে, কিন্তু এই মুহূর্তে এদের কিছু বলা মানে নিজের বিপদ নিজেই ডেকে আনা। দেখুন ভাইয়া, আমাকে আপনারা যেতে দিন, আমাকে বাড়ি যেতে হবে, বাবা মা চিন্তা করবে। কেউ চিন্তা করবে না, আমাদের সাথে চলো, আমরা ইভানের থেকেও তোমাকে বেশি আদর দেব। এতটা বাজে কথা বলার পরেও কথা চুপ করে থাকতে পারল না। কথা ওর জীবনে কখনো এত বাজে কথা শুনিনি। কথা শুনেই ওর ঘৃণা লাগছে। এক প্রকার রাগের বশে কথা সাইফুলের গালে একটা থাপ্পড় মেরে বসলো। তোদের ঘরে গিয়ে মা বোন কেউ নেই? রাস্তার মধ্যে একটা মেয়ের সাথে এভাবে অসভ্যতামি করছিস? সাইফুল গালে হাত দিয়ে রাগে পুষতে পুষতে বলছে, শালির তেজ কি? আজ যদি এর তেজ আমি না ভাঙতে পারছি, তাহলে আমার নামও সাইফুল না। দর শালিরে, বলে সাইফুল সহ ওদের দলের সবাই কথাকে ঘিরে ধরল। কথা কি করবে কিছু ভেবে পাচ্ছে না, আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না যে সাহায্য চাইবে। কি হতে চলেছে ওর সাথে ভাবতে ওর অন্তরাত্মা কেঁপে উঠেছে। তাহলে আজকে ও কোনোভাবেই নিজেকে বাঁচাতে পারবে না। কি হতে চলেছে ওর সাথে? এই পথ দিয়ে যাচ্ছিল রাজীব। কতগুলো বখাটেদের কথাকে ঘিরে ধরতে দেখে রাজীব সেদিকে এগিয়ে গেল। রাজীবের বাবাও এই এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। রাজীবকেও সবাই চিনে। রাজীবকে দেখে সাইফুল তার দলবল নিয়ে পালিয়ে গেল। আর একজন পরিচিত মানুষের সান্নিধ্য লাভ করে কথা যেন আর নিজের কান্নাকে আটকে রাখতে পারছে না। ভিতর থেকে রাগ, অভিমান, ঘৃণা মিশ্রিত রাগ যেন উপচে পড়ছে। একইভাবেই কাঁদছেন কেন? কথা নাক টেনে টেনে বলছে, ধন্যবাদ ভাইয়া, আর যদি আপনি ঠিক সময় না আসতেন তাহলে কী যে হতো। আরে না, ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য।
আপনি বরং এখন বাড়িতে যান, অনেকটা দেরি হয়ে গেছে। আন্টি আঙ্কেল চিন্তা করবেন। ভাইয়া, ওনার কি খবর? কোনো খবর আছে? কি অবস্থা ওনার? আমি জানি না ভাবি, ওর সাথে সেই দিনের পর আর যোগাযোগ হয়নি। ও আচ্ছা, বলে চলে গেল। সেদিন বাড়ি ফিরেই জানতে পারলো ইভানের বাড়ি থেকে ডিভোর্স পেপার পাঠানো হয়েছে। ডিভোর্স শব্দটা শুনে কথার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এতদিন মানুষের এত অপমান, অপবাদ, বঞ্চনা, কষ্ট সহ্য করে থাকতে পারলেও আজ এই ডিভোর্স শব্দটা ওর উপর প্রচণ্ড ভারী হয়ে পড়ল। সাথে সাথে জ্ঞান হারালো। টানা 3 ঘন্টা পর জ্ঞান ফিরল কথার। জ্ঞান ফেরার পর কথা দেখতে পেল ওর পাশে বসে আছে মা, বাবা আর ভাই। এদের মুখের দিকে তাকিয়ে কথার বড্ড মায়া লাগছে। ভিতরে ভিতরে অপরাধ বোধ কাজ করছে। আজ কথার জন্যই এরা সমাজে আজ এত অপমানিত। কাদের সাহেব এসে কথার মাথায় হাত রাখল। মারে, তোর বয়সটা খুব অল্প। এ বয়সের ছেলে মেয়ে অনেক ভুল পথে পা বাড়ায়, তুইও বাড়িয়েছিস। অবশ্যই এতে তো দোষ নেই, আমরাই হয়তো তোকে ভালোভাবে শিক্ষা দিতে পারিনি। তুই আমার মেয়ে, আমার উচিত ছিল তোর ভালো মন্দ সব দিকে খেয়াল রাখা। আমিই পারিনি তোর খেয়াল রাখতে। যদি খেয়াল রাখতাম তাহলে ইভান আর তোর বিষয়টা আমি আগে থেকে জানতে পারতাম। পালিয়ে যাওয়া পর্যন্ত যখন ব্যাপারটা গড়িয়েছে তাহলে নিশ্চয়ই এটা অল্প দিনের সংগঠিত ব্যাপার না। আমি ভালো বাবা হতে পারিনি, আমাকে মাফ করিস। কথা বাবার হাত ধরে বলছে, আমার ভুলের দায় কেন তুমি নিজের মাথায় নিচ্ছ বাবা? সব আমার জন্য হয়েছে, এর জন্য একমাত্র দোষী আমি, তুমি না। কাদের সাহেব কথার মাথায় হাত বুলিয়ে, ডিভোর্সের জন্য আমরা তোকে চাপ দিচ্ছি না, তুই সময় নে, তারপর ডিভোর্স পেপারে সই করে দিস। কিন্তু সইটা তোকে করতেই হবে, ওনারা অনেক বড় লোক মানুষ। আর তাছাড়া ডিভোর্স পেপারটা পাঠানো হয়েছে ওই বাড়ি থেকে, এখানে আমাদের কিছু করার নেই। ওনাদের কাছে তোর বা আমার মতামতের কিছু যায় আসে না। তুই নিজের সইটা না করলে ওনারা জোর করে করাবেন বলে গেছে। জানালা দিয়ে বাহিরের দিকে আনমনে তাকিয়ে আছে কথা। পাশের টেবিলের উপর পড়ে আছে ডিভোর্স পেপারটা। কী থেকে কি হয়ে গেল ওর জীবনে? এই কিছুদিন আগেই তো সব ঠিকঠাকই ছিল। হঠাৎই একটা জ্বর এসে ওর জীবনটা তছনছ করে দিল। ও তো কোনো অন্যায় করেনি, শুধু ভালোবেসেছিল। সে ভালোবাসার অপরাধে আজও অপরাধী। সমাজ আজ ওকে নষ্ট অপবাদ দিয়েছে। ওর ভালোবাসার অপরাধে আজও ওর পরিবারের সবাইকে কষ্ট পাচ্ছে। কিন্তু কই, যাকে ভালোবেসে আজও এই অবস্থা, সে তো ওর একটা খোঁজ খবরও নিল না, একটাবার জানতেও চাইল না ও কেমন আছে। আর ডিভোর্স, সেটা কি সে জানে না? হয়তো জানে। তাকে না জানি কি আর ডিভোর্স পেপার পাঠাবে? হয়তো সেও এখন ডিভোর্স চায়। না, কথা আর ওর পরিবারকে কষ্ট দিবে না। পরিবারের কথা না ভেবে একদিন যার হাত ধরেছিল, যার জন্য পরিবারের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিল, কই সে তো আজ কথার পাশে নেই। ওর এই খারাপ সময় তো ওর পরিবারই ওর পাশে আছে। ওর কাঁধে হাত রেখে পরিবার তো ওকে বেঁচে থাকার সাহস দিচ্ছে। এই পরিবার না থাকলে তো ও কবেই শেষ হয়ে যেত। না, আজ আর কথা কারো চিন্তা করবে না, শুধুমাত্র ওর পরিবারের কথা চিন্তা করবে। কম তো অন্যায় ওর পরিবারের সাথে করেনি, তবু ওর পরিবার ওর পাশে থেকেছে, ওর হাতটা ধরে রেখেছে। ওর জন্য ওর পরিবার আজ সমাজে এত অপমানিত। তবু ওর বাবা মা কিংবা ভাই ওকে কখনো দোষারোপ করেনি, বরং ওকে বুঝিয়েছে, ওর পাশে থেকেছে। ও ইভানকে ডিভোর্স দিবে, নিজের পরিবারের জন্য শেষ এইটুকু করবে সে। কথা নিজের সিদ্ধান্ত মোতাবেক ডিভোর্স পেপারে সই করে দিল। কে বলেছে ডিভোর্স পেপারে সই করার সময় ওর হাত কাঁপেনি? ওর হাত কেঁপেছে। ওর হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণও হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে। তবু দম বন্ধ করে পরিবারের কথা চিন্তা করে ডিভোর্স পেপারে সইটা করেই দিয়েছে। মাত্র 15 বছর বয়সে সমাজ তাকে দিল নষ্ট অপবাদ। কেউ তাকে ভালো চোখে দেখে না, তার জন্য পরিবার আজ সমাজে অসম্মানিত। তার বাবা যখন অফিসে যায় তখন সবাই তার বাবাকে অদ্ভুত নজরে দেখে। অফিসের সবাই আকার ইঙ্গিতে তার বাবাকে অপমান করে। তার মা বাসা থেকে বের হতে পারে না, প্রতিবেশীরা বাজে কথা বলে। সবাই জানে কথা। শেষ পর্যন্ত আজ ডিভোর্সটাও হয়ে গেল। এখন এই সমাজে সে নষ্টার পাশাপাশি ডিভোর্সি তকমাটাও তার গায়ে লেগে গেল। আহ, জীবন! ইভান নাকি তাকে হারাতে পারবে না, তাই তো এত কিছু করেছে। সে হারিয়ে তো গেলই, আর তার সাথে কথার বেঁচে থাকার ইচ্ছেটাও সাথে করে নিয়ে গেল। সেদিন ডিভোর্স পেপারটায় সই করে পেপারটা বাবার হাতে দিয়েই কথা রুমের দরজা বন্ধ করলো। অনেক ঢাকাঢাকির পরও কেউ তাকে দরজা খোলাতে পারেনি। প্রথমে বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নিয়েছিল।
ভেবেছিল হয়তো মন খারাপ, তাই ওর একটু সময় প্রয়োজন। কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারেনি কবির। ওর প্রচণ্ড চিন্তা হচ্ছিল বোনের জন্য। তাই তো ঘন্টা দুয়েক পরও যখন কথা দরজা খুলল না, ও কথার রুমের পিছনে জানালা দিয়ে অনেক কষ্টে খুলল। বাড়িটা একতলা হওয়ায় জানালার কাছে সহজে পৌঁছাতে পেরেছে কবির। জানালা থেকে ভিতরে খাটের উপর চোখ পড়তে আটকে উঠল কবির। ভিতরে খাটের উপর কথার নিথর দেহটা পড়ে আছে, হাত গড়িয়ে রক্ত পড়ছে। কথার জ্ঞান নেই। বোনের এই অবস্থা দেখে চিৎকার করে উঠল কবির। বোনকে হারানোর ভয় তাকে জেঁকে ধরেছিল। দৌড়ে গিয়ে দরজা ভেঙে বোনকে কোলে নিয়ে দৌড়ে হাসপাতালের দিকে যায়। কাদের সাহেবও খবর শুনে চলে আসে। এ যাত্রায় বেঁচে যায় কথা। হাতের মেইন রগটা কাটেনি বলে বেঁচে গেছে। কিন্তু হাসপাতালে বসে কাদের সাহেব একটা কঠিন সিদ্ধান্ত নেয়। এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত। এই শহরে তিনি আর তার মেয়েকে নিয়ে থাকবেন না। এই শহরে থাকলে কথা হয়তো সমাজের চাপে আবারও এমন সিদ্ধান্ত নিবে। সে কিছুতেই তার মেয়েকে আর হারাতে পারবে না। সন্তান হাজার অন্যায় করলেও তার বাবা কখনোই চায় না তার সন্তানের কিছু হোক। তার সন্তান এই পৃথিবী থেকে চলে যাক। রাজশাহীতে পুরনো এক বন্ধুর সাথে যোগাযোগ করে ঢাকায় নিজের বাড়িটা বিক্রি করে রাজশাহীতে ছোট্ট একটা বাড়ি কিনল। আর অনেক চেষ্টা করে নিজেও ঢাকা থেকে রাজশাহীতে ট্রান্সফার হয়ে পরিবার নিয়ে ঢাকা থেকে রাজশাহী চলে গেল কাদের সাহেব। এদিকে ইবানকে সেদিন ইলিয়াস চৌধুরী নিয়ে গিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অসুস্থতার কারণ দেখিয়ে বিদেশে পাঠিয়ে দেয়। পরে অবশ্য টাকা খাইয়ে অন্য ভিসা করে ওকে ওই দেশে রেখে দেওয়া হয়েছে। যখন ইবান হুঁশে ফিরে তখন তার হাতে ডিভোর্স পেপারটা ধরিয়ে দেয়। ডিভোর্স পেপারটা দেখে কথা বুঝতে পেরেছিল এখানে ইলিয়াস চৌধুরীর কোনো কারসাজি আছে। কিন্তু ডিভোর্স পেপারে কথার সইটা দেখে আর নিজেকে সংযত করে রাখতে পারেনি ইবান। কেন কথা ডিভোর্স পেপারে সই করেছে? আর ইবানকে বলা হয়েছিল কথা ওকে ডিভোর্স দিয়েছে। তাহলে কথা কি ওকে ভালোবাসেনি? হয়তো বাসেনি, তাই তো প্রথমে ইবানের সাথে পালিয়ে যেতে চায়নি। সেদিন যখন কথার সামনে থেকে ইলিয়াস চৌধুরী ওকে ধরে নিয়ে এসেছিল, সেদিনে তো কথা একটা বারও কোনো কথা বলেনি। কোন সাহসে কথা ওকে ডিভোর্স দিল? এত বড় সাহস ওকে কে দিয়েছে? ডিভোর্স পেপারে সই করার সময় কি ওর একটুও হাত কাঁপেনি? ওর এই প্রশ্নের উত্তর দিতেই হবে। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে বুঝতে পারলো ও আর বাংলাদেশে নেই, ও অন্য কোথাও আছে। ও যখন বুঝতে পারলো ওর বাবা ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তখন অনেকটা দেরি হয়ে গেছে। আর কিছু করার মতো কিছু ওর হাতে নেই। আস্তে আস্তে ইবান ওর বাবা মায়ের সাথে যোগাযোগ প্রায় বন্ধ করে দিলেও ইলিয়াস চৌধুরীকে বাবা আর পারভিন বেগমকে মা ডাকা। ধীরে ধীরে ওর মনের মধ্যে কথার জন্য তীব্র রাগ অভিমান বাসা বাঁধল। ও প্রতিটা মুহূর্তে শুধু অপেক্ষা করছে কখন সে বাংলাদেশে আসবে, কখন কথার সামনাসামনি দাঁড়াবে। কিন্তু ইলিয়াস চৌধুরী ওকে কিছুতেই বাংলাদেশে আসতে দিচ্ছিল না। মাঝখানে অনেক কষ্টে রাজীবের সাথে যোগাযোগ করে জানতে পারে কথার আর এখানে থাকে না, কোথাও একটা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। দীর্ঘ 7টা বছর নিজেকে একটু একটু করে গড়েছে ইবান। যে ছেলে শত্রু ছিল পড়ালেখা, সে পড়ালেখায় মনোযোগী হয়ে উঠেছিল। কিন্তু পাল্টে গিয়েছিল অনেক আগের সে হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ছেলেটা। সময়ের সাথে সাথে হয়ে উঠেছে রাগী বদমেজাজি। আগের যে ছেলে কথা বলা ছাড়া একদমই থাকতে পারত না, সে গম্ভীর হয়ে গিয়েছিল। প্রয়োজন ছাড়া একটা কথাও বলতো না। কিন্তু হৃদয়ের গভীরে ছিল কথার জন্য প্রচণ্ড ভালোবাসা। নিজেকে তৈরি করা শেষে নিজের টাকায় দেশে ফিরে এসেছিল ইবান। এর মধ্যে খোঁজ নিয়ে জানতে পারে কথা রাজশাহীতে আছে। তাই তো দেশে ফিরে রাজশাহীতে ছুটে গিয়েছিল। সেই ঘটনার পর কথা নিজেকে ঘরবন্দি করে নিয়েছিল। কারো সাথে কথা বলতো না, সব সময় চুপচাপ থাকতো, কারো সাথে হাসতো না কখনো। হাসা যেন সে ভুলেই গিয়েছিল। ধীরে ধীরে অনেক কষ্টে তারা কথাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে। কবিরা রাফিয়াই মূলত কাদের সাহেবের বন্ধুর মেয়ে। বর্তমানে পারভিন বেগম বলছেন, এখানে তোমার বা আমার ছেলের কোনো দোষ নেই। যা দোষ শুধু আমাদের। এত বছর পরেও আমাদের জন্য তোমরা কেন দুজন দুজনকে শাস্তি দিচ্ছ? জানি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমি এবং তোমার আঙ্কেল আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের কৃতকর্মের জন্য আমরা অনুতপ্ত। জানি মাপ চাওয়ার মতো মুখ আমার নেই, তবুও আমাদেরকে তোমরা দুজন মাপ করে দিয়ে এক হয়ে যাও। কথা একটা হাসি দিয়ে বলছে, আন্টি, হয়তো যা হয়েছে তাতে ইবান স্যারের কোনো দোষ নেই, কিন্তু আপনার ছেলে আর সে আগের ইবান নেই। এখন সে একটা পশুর থেকে অদম্য হয়ে গেছে। আমি ওনাকে কখনো মাফ করব না। যা পিছনে চলে গেছে যাক। আমি আর আমার অতীতে ফিরে যেতে চাই না। আমার অতীতের আর কাউকে নিজের সাথে জড়াতেও চাই না।
আমার অতীত এবং অতীতের প্রতিটি মানুষ শুধুই আমার অতীত, এছাড়া আমার আর কিছুই নয়। ওনার সাথে এখন আমার ছাত্রী শিক্ষকের সম্পর্ক, এর বাইরে আর কিছুই নয়। মাফ করবেন, আসি। এটা বলে চলে গেল। ইভান আহত দৃষ্টিতে কথা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ইভান খুব ভালোভাবেই বুঝতে পারছে কথা ওর উপর প্রচণ্ড অভিমান করেছে। এতদিন ও যা ব্যবহার করেছে তাতে কথার অভিমান করাটা স্বাভাবিক। ও ভুল করেছে, মস্ত বড় ভুল করেছে। কোনো কিছু না জেনেই কথার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছে। না, এখন কথার অভিমান ভাঙাতে হবে। এত বছর পর ভুল বুঝাবুঝির অবসান ঘটলেও মান অভিমানের পালাটা এখনও থেকেই গেছে। পরের দিন কথা কলেজে এসেছে। আজ কথা মাঝখানে সারিতেই বসেছে। স্টুডেন্ট বেশি থাকায় কথাকে দেখা যাচ্ছে না। ইভান ক্লাসে ঢুকেই কথাকে খুঁজছে, কিন্তু কোথায় কথা খুঁজতে খুঁজতে মাঝখানে সারিতে চোখ পড়তেই কথা দেখা মিলল। এই তো কথা। কথাকে দেখে যেন প্রাণে শান্তি পেল ইভান। স্ট্যান্ড আপ, তাস্কিয়াতুন কথা। কথা চুপচাপ দাঁড়িয়ে গেল। তুমি মাঝখানে সারিতে কেন বসেছ? আমার চোখ থেকে বাঁচতে চাইছো, তাই এই বুদ্ধি? বাহ, তোমার বুদ্ধির তো তারিফ করতে হয়। কাল থেকে তুমি প্রথম বেঞ্চে বসবে, আমার চোখের সামনে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। পড়ালেখায় শুধু পাখিবাজির চিন্তা, তাই না? আমার ক্লাসে এসব পাখিবাজি চলবে না। কাল থেকে যেন তোমাকে প্রথম বেঞ্চে দেখি। ক্লাসের সবাই ব্যাপারটায় ততটা মাথা কামালো না। ভেবেছে হয়তো কথাকে স্যার পছন্দ করে, স্যারের পছন্দ না, তাই রোজ রোজই তো কথাকে নতুন নতুনভাবে শাস্তি দেয়। এটাও হয়তো তাই করেছে। কথাকে শাস্তি দেওয়ার উপায় খোঁজার জন্যই কথাকে স্যার সামনে বসতে বলেছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তুমি আমার শেষ ঠিকানা। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।